নমস্কার, আমি সৌরভ দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তবে আজকের এই ভিডিওটা শুরু করার একদম প্রথমেই বলতে চাইব, এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে আপনারা যে ধরনের ট্রাভেল ব্লগগুলো দেখে থাকেন বা ইদানিং যে পুজো প্রস্তুতির ভিডিওগুলো আপনাদের সামনে আসছে এই চ্যানেলের মাধ্যমে, এরকম কিন্তু কোনোটাই নয়। বরঞ্চ এই ভিডিওতে আমরা একদম ভিন্নধর্মী তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আর যথারীতি আপনারা এতক্ষণের টাইটেল বা থাম্বনেল দেখেই এই ভিডিও বুঝে গেছেন যে আজকের এই ভিডিও আলোচ্য বিষয় কি হতে চলেছে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের সামনে রাখতে চাইব, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন এই ভিডিওটাতে। আর পারলে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তার কারণ যদি গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে লাগে তাহলে এখন কিন্তু ডিজিটাল জামানা, তাই একটা শেয়ার কিন্তু এখানে অনেক বড় ভূমিকা নিয়ে থাকে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। গত 18ই আগস্ট 2025 অর্থাৎ সোমবার মাসআর্ট অর্গানাইজেশনের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স হয়ে গেল, যেখানে এবছরের দুর্গাপুজোর প্রিভিউ শো এবং প্রিভিউ শো এর টিকিট এবং এবছর প্রিভিউ শো এর জন্য কি এলিজিবিলিটি রয়েছে বা কি অ্যাক্সেসিবিলিটি রয়েছে সেগুলো কিন্তু তারা জনমাধ্যমে এবং গণমাধ্যমে নিয়ে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই যে টোটাল প্রেস কনফারেন্সটা যেটা হয়েছিল সেখান থেকে যে জিস্ট পয়েন্টগুলো বেরিয়ে এসেছে, যেগুলো আমার আপনার প্রত্যেকের জন্যই কিন্তু জানা দরকার, যেহেতু আমরা প্রত্যেকেই কিন্তু দুর্গাপুজোতে বেরোই। এই 5টা দিন 6টা দিন আমরা কলকাতার দুর্গাপুজোকে খুবই আনন্দে উপভোগ করি। তাই এই ভিডিওর মাধ্যমে এই পয়েন্টগুলোরই কিন্তু খুব স্বচ্ছ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই প্রথমেই বলেছিলাম ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর এখন বলছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যদিও অনেকের কাছেই এই মাসআর্ট অর্গানাইজেশন বা বিগত বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর সময় কলকাতা শহরে যে প্রিভিউ শো নামের এই নিউ কনসেপ্টটা আমরা লক্ষ্য করছি সেগুলোর ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তৎসত্ত্বেও বলবো এখনো বেশ কিছু মানুষজন রয়েছেন যাদের কাছে কিন্তু এই পুরো বিষয়টাই আবঝা বা অস্পষ্ট। তো তাদেরই বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। প্রথমেই একদম সংক্ষেপে আপনাদেরকে বলি, এই মাসআর্ট অর্গানাইজেশন ঠিক কারা বা এরা ঠিক কি ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই মাসআর্ট অর্গানাইজেশন হলো একটা এনজিও সংস্থা। কলকাতায় আমাদের এই যে দুর্গাপুজো আজকে আমরা আন্তর্জাতিক স্তরে দেখতে পাই বা আমাদের দেশের এই পুজো আজকে বিদেশের মাটিতেও কিন্তু আলোচিত হয়, তার নেপথ্যে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই মাসআর্ট অর্গানাইজেশন এবং ইউনেস্কো তাদের একটি বড় পার্টনার। আর এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তা সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের দেশের এবং আমাদের এই শহরের পুজো বিদেশের মাটিতেও কিন্তু যথেষ্ট আলোচিত এবং সমাদৃত হয়ে থাকে। আর এই মাসআর্ট অর্গানাইজেশন 2022 সালে প্রথম একটি কনসেপ্ট বা একটা ধারণা লঞ্চ করেন বাজারে, যেটার নাম দেওয়া হয় প্রিভিউ শো। টার্গেট ছিল বা উদ্দেশ্য ছিল এই প্রিভিউ শো এর মাধ্যমেই কলকাতার যে এই আর্ট ফর্ম সেটাকে বিদেশের মাটিতে বা বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই তাদের প্রধান লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যেই তারা এই প্রিভিউ শো নামের এই কনসেপ্টটি লঞ্চ করে, যা 2022 সালে প্রথম এবং এই 2025 সালে চতুর্থবার হতে চলেছে। অর্থাৎ এইবারের যে প্রিভিউ শোটা হবে সেটা কিন্তু 4th এডিশন। আর আমাদের এখানে যেহেতু দ্বিতীয়া বা তৃতীয়ার থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে শুভ উদ্বোধন হওয়াও শুরু হয়ে যায়, তাই খুব স্বাভাবিকভাবেই এই দিনগুলোর পর থেকেই কিন্তু কলকাতার রাস্তাঘাটে মানুষের ভিড়ও বাড়তে থাকে যত পুজো এগিয়ে আসে। আর তাই খুব স্বাভাবিকভাবেই এই সময় পরিসরের মধ্যে কিন্তু মাসআর্ট অর্গানাইজেশনের পক্ষে এত বড় মাপের একটা আর্ট ফেস্টিভ্যাল কোনোভাবেই অর্গানাইজ করা সম্ভব ছিল না। তার কারণ ভেবে দেখুন, মাসআর্ট অর্গানাইজেশনের কিন্তু মেন টার্গেটেড অডিয়েন্সই হলো বিদেশের মাটিতে যারা থাকেন কিন্তু যারা কলকাতার পুজোকে ভালোবাসেন বা কলকাতার পুজোর বিষয়ে শুনেছেন এবং তারা অন্তর থেকে উপলব্ধি করতে চান, কলকাতার এই পুজোকে এক্সপ্লোর করতে চান। তো তাদেরকে নিয়ে কি কখনোই এই যে বিদেশি ডেলিগেটসরা, তাদেরকে নিয়ে কি কখনোই আমাদের সপ্তমী অষ্টমীর এরকম যে ক্রাউড থাকে, ধরুন সন্তোষ মিত্র স্কোয়ার বা এইরকম ধরনের যে পুজো, এইসব জায়গায় কি যাওয়া সম্ভব? বা যারা ধরুন ভিড়ভাট্টার মধ্যে ঠাকুর দেখতে পছন্দ করেন না, বা এখন দুর্গাপুজো তো পুরোটাই একটা আর্ট ফেস্টিভ্যাল বলতে গেলে, তো এই দুর্গাপুজোর আর্টকে যারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে যারা বুঝতে চান এবং উপলব্ধি করতে চান, তাদের পক্ষে কিন্তু এই ক্রাউডের মধ্যে প্রিভিউ শো এর মাধ্যমে এই জিনিসটা উপলব্ধি করা সম্ভব ছিল না। এটা মাসআর্ট অর্গানাইজেশন বুঝেই তারা সিদ্ধান্ত নেন যে তারা এই যে স্পেশাল শোটা বা এই প্রিভিউ শোটা, এটা তারা মহালয়ার 3 দিন আগে থেকে শুরু করবেন এবং মহালয়ার পরে প্রথমা হয়ে দ্বিতীয়ার ভোরবেলায় তারা এই অনুষ্ঠানটি শেষ করবেন। মোট 5 রাত্রিরের এই প্রোগ্রামটা তারা করবেন বলে পুরোটা ডিজাইন করেন এবং এই প্রিভিউ শো এর জন্য
তারা একটি নির্দিষ্ট মূল্য ধার্য করে দেন এবং অনলাইন টিকিট ব্যবস্থা করে দেন। যারা অনলাইনে এই টিকিটটা কেটে এই পাসটা সংগ্রহ করবেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে, তারা গিয়ে এই 5 দিন মানে 5 রাত বলতে গেলে এই প্রিভিউ শো এর মাধ্যমে তারা কলকাতার কিছু লিস্টেড পুজো মানে কিছু তালিকাভুক্ত পুজোকে তারা দেখতে পারবেন। তো এই হচ্ছে পুরোটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে মাস আর্ট অর্গানাইজেশন ঠিক কারা, তারা কী ধরনের কাজ করেন এবং এই প্রিভিউ শো যে বিষয়টা সেটাও আপনাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। এবারে আসা যাক মূল মানে এই ভিডিওর যে মূল বিষয় সেখানে। প্রেস কনফারেন্স থেকে যেটা জানা গেছে, এবছর মাস আর্ট অর্গানাইজেশন যে প্রিভিউ শো 2025-এর আয়োজন করছেন সেটা কিন্তু শুরু হবে 18ই সেপ্টেম্বর থেকে এবং যা চলবে আগামী 22শে সেপ্টেম্বর 2025 অবধি। অর্থাৎ মহালয়ার ঠিক দেখুন 3 দিন আগে থেকে এটা শুরু হবে এবং মহালয়ার পরে প্রথমা মানে রাত হয়ে দ্বিতীয়ার ভোরবেলা কিন্তু এই প্রিভিউ শোটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে প্রিভিউ শো এর ডেট, আর টাইমিং হচ্ছে সন্ধ্যে 6টার থেকে ভোর 4টে অবধি। আর এবছর প্রিভিউ শোতে 24টি বারোয়ারি পুজো অংশগ্রহণ করছে এবং তার সাথে একটি বনেদি বাড়ির পুজোও কিন্তু অংশগ্রহণ করছে। মানে মোট টোটাল 25টা পুজোকে লিস্টেড করা হয়েছে এই প্রিভিউ শো 2025-এর জন্য। 25টি পুজো মণ্ডপের কথা আপনাদের এক্ষুনি বললাম। যারা এবছরের প্রিভিউ শোতে অংশগ্রহণ করছেন তাদের সম্পূর্ণ নামের তালিকা ভিডিওর পরবর্তী অংশেই আপনাদের সামনে তুলে ধরবো এবং এই প্রিভিউ শো এর পাস আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন বা এই পাস সংগ্রহের জন্য আপনাদের কত টাকাই বা মূল্য প্রদান করতে হবে সেই সমস্ত তথ্য অবশ্যই দেব ভিডিওর পরবর্তী অংশে। তবে তারও আগে এই প্রেস কনফারেন্স থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, আমার মনে হয় সেগুলো সবার আগে আপনাদেরকে জানানো দরকার। মাস আর্ট অর্গানাইজেশন ইউনেস্কোর কাছে একটা আবেদন রেখেছিলেন এবছর যে আমাদের বাড়িতে যারা ধরুন সিনিয়র সিটিজেন রয়েছেন বা আমাদের সমাজে বা আমাদের বাড়িতেও এরকম যারা রয়েছেন ফিজিক্যালি বা স্পেশালি অ্যাবেল্ড যারা, তাদের পক্ষে তো আর এরকম ক্রাউডের মধ্যে গিয়ে দুর্গাপুজো উপভোগ করা সম্ভব হয় না। তাই তাদের জন্য যদি কিছু স্পেশাল ফেসিলিটি প্রদান করা যায়, তো ইউনেস্কো তাতে সদুত্তর দিয়েছেন এবং তাদের জন্য একটি গাইডলাইন বানানোর দায়িত্ব দিয়েছেন খড়গপুর আইআইটি কলেজকে এবং এই কাজে পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগও কিন্তু খড়গপুর আইআইটি কলেজকে সহায়তা করবে। তো এটা একটা পয়েন্ট আপনাদেরকে জানালাম। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রিভিউ শো মানে যে শুধু 18 তারিখ থেকে 22 তারিখ অবধি যে 24টা বা 25টা পুজো মণ্ডপ বললাম সেখানেই মানে ঘুরবেন বা ঠাকুর দেখবেন, শুধু কিন্তু তা নয়। এই প্রিভিউ শোকে কেন্দ্র করে কিন্তু আরও কিছু ইভেন্ট ঘটতে চলেছে কলকাতা শহরে। এবার সেই ইভেন্টগুলো আপনাদেরকে এক এক করে বলি। এবছর কিন্তু মাস আর্ট করতে চলেছে অটাম আর্ট ফেয়ার, যা একটি আর্ট ফেয়ার এবং এটি অনুষ্ঠিত হতে চলেছে 18ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং যেখানে প্রদর্শিত হতে চলেছে এই যে 24টি পুজো মণ্ডপের কথা আপনাদের বললাম একটু আগে, যারা এবছরের প্রিভিউ শোতে অংশগ্রহণ করছেন তাদের যে এই মেকিং প্রসেস তার কিন্তু অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন থাকবে এই প্রদর্শনীতে এবং সেই সমস্ত পুজো মণ্ডপের ইনস্টলেশন, পেন্টিং, এইরকম নানান ধরনের কিন্তু বিশেষত্ব থাকবে এই প্রদর্শনীতে। এবং এই পুরো প্রদর্শনীটি যিনি পরিচালনা করছেন তিনি হলেন দি ফেমাস আর্কিটেক্ট সায়ন্তন মৈত্র বোকা। আর হিটকো তাদের আলিপুর জেল মিউজিয়ামটি দিচ্ছে এই আর্ট ফেয়ারটি করার জন্য। আর এছাড়া থাকছে ফটোগ্রাফি কম্পিটিশন, যার মনোনয়নপত্র যথারীতি জমা পড়াও শুরু হয়ে গেছে। এইখান থেকে 200 জন ফটোগ্রাফারকে বেছে নেওয়া হবে যারা প্রিভিউ শো এর মাধ্যমে বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে তাদের ফটোগ্রাফি করতে পারবেন। আর তাছাড়া থাকছে পুজো অর্গানাইজারদের জন্য বেস্ট কমিটমেন্ট অ্যাওয়ার্ড, অর্থাৎ যে পুজো অর্গানাইজাররা এই প্রিভিউ শোটা খুব ভালো করে অর্গানাইজভাবে করতে পারবেন তাদের জন্য কিছু হয়তো পুরস্কার থাকবে। তো মোটামুটি এই প্রেস কনফারেন্স থেকে এই বিষয়গুলো উঠে এসেছে। তো 18 থেকে 22 তারিখ অবধি কিন্তু এই প্রিভিউ শো এর মাধ্যমে অনেক কিছু হতে চলেছে এই কলকাতা শহরে। আসুন এবার আপনাদের বলি এই প্রিভিউ শো এর পাস আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন। এই প্রিভিউ শো এর পাস সংগ্রহ করার জন্য সবার প্রথম আপনাদের কিন্তু মাস আর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে। ক্রোম ব্রাউজার থেকে আপনারা massart.25 লিখে সার্চ করলেই একদম প্রথমেই মাস আর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই ফর পাসেস বলে অপশান পাবেন এবং সেখানে কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে কিছু ফিল আপের মাধ্যমে আপনারা পাস অ্যাপ্লাই করতে পারবেন। এবং কিভাবে করবেন একটু পরেই আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলে আপনাদের কাছে আরও এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আর এই পাসের জন্য কি টাকা পয়সা লাগবে এবার সেটা বলি। আগের বছর অবধি আমরা জানি যে এই প্রিভিউ শো এর পাসের জন্য একটি নির্ধারিত মূল্য থাকতো এবং সেই নির্ধারিত মূল্য প্রদানের মাধ্যমেই কিন্তু মানুষ যারা এই পাস নিতে চাইতেন তারা কিন্তু এই পাসটা সংগ্রহ করতে পারতেন। কিন্তু
এবছর কিন্তু নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। এবছর কিন্তু এই পাস সংগ্রহ করার জন্য কোনো রকম মূল্য লাগছে না, অর্থাৎ কমপ্লিমেন্টারি বা ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা এই পাসটা সংগ্রহ করে নিতে পারবেন মাস আর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তবে আদৌ কি এটা ফ্রি বা এই যে কমপ্লিমেন্টারি বলা হচ্ছে, এটা আদতেও কি মানে সত্যি কমপ্লিমেন্টারি বা ফ্রি, সেই বিষয়ে একটুখানি মানে আমার কিছু মতামত রয়েছে, যেটা পুরোপুরি ব্যক্তিগতভাবে আমি বলবো, একদম এই ভিডিওর শেষ পোর্শনেই আমি বলবো। আশা করি আপনারাও ওই বিষয়টা শুনলেই বুঝতে পারবেন যে যেটা ফ্রি বলা হচ্ছে আদৌ কি ফ্রিতেই দেওয়া হচ্ছে। যাই হোক, সেই বিষয় নিয়ে আসছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেহেতু ফ্রি অফ কস্ট, আপনারা ভাবছেন যে আপনারা অ্যাপ্লাই করবেন পাস আর আপনারা পাস পেয়ে যাবেন, তা কিন্তু একেবারেই নয়। অ্যাপ্লাই প্রচুর মানুষ করবেন, কিন্তু আদতে পাস কাদেরকে ইস্যু করা হবে সেটা ডিসাইড করবেন কিন্তু মাস আর্টের যারা কর্তৃপক্ষ তারা, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মধ্যে দিয়ে মাস আর্টের যারা কর্তৃপক্ষ তারা কিছু মানে লিমিটেড বা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকেই এই পাসটা ইস্যু করবে। অর্থাৎ যারা যারাই অ্যাপ্লাই করবে এই পাসের জন্য, তারা যে প্রত্যেকেই এই পাসটা পাবেন এরকম কিন্তু নয়। তাদের মধ্যে দিয়ে কিছু সীমিত সংখ্যক মানুষই কিন্তু এই পাসটা পাবেন, যাদেরকে মানে মাস আর্ট বেছে নেবেন এই পাসটা দেওয়ার জন্য। এইটা গেল। আর যাদেরকে মাস আর্ট বেছে নিল, যারা এই পাসটা পাচ্ছেন, তারা কিভাবে এই পাসটা পাবেন? তো ডিজিটালি মাধ্যমে তারা পাবেন, অর্থাৎ তারা তাদের জিমেল আইডিতে বা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পাসের ডিজিটাল কপি পেয়ে যাবেন, যেখানে এই পুজোগুলোর পাস তো থাকবেই এবং তার সাথে এই পুজোগুলোর লোকেশন থাকবে, এবং এই পুজোগুলোর আশেপাশে ধরুন হসপিটাল, রেস্টুরেন্ট, এরকম ধরনের যে বিভিন্ন মানে জায়গাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু লোকেশন দেওয়া থাকবে। তার কারণ কলকাতার পুজোতে প্রিভিউ শোতে অনেক বাইরে থেকেও মানুষজন আসেন, যাদের কাছে কিন্তু কলকাতাটা অতটা চেনা পরিচিত নয়। তো তারাও যাতে যে কোনো পুজো মণ্ডপ থেকে, যদি মনে হয় যে আমি এবার রেস্টুরেন্টে যাবো বা যদি কোনো এমার্জেন্সি এসে যায়, তারা যাতে সেই জায়গাগুলোতে খুব সহজে রিচ করতে পারে। তো খুবই সুন্দরভাবে ইন্টিগ্রেটেড ভাবেই কিন্তু এই পাসটা তৈরি করা হচ্ছে, যা ডিজিটালি মাধ্যমে, যেটা বললাম, আপনাদের জিমেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। এবার যে 24টি বারোয়ারি পুজো এবং একটি বনেদি বাড়ির পুজো এবছরের প্রিভিউ শোতে অংশগ্রহণ করতে চলেছে, তাদের নামগুলো এক এক করে আপনাদের সামনে বলছি। দক্ষিণদারি ইউথ, অর্জুনপুর আমরা সবাই, দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক তরুণ সংঘ, টালা প্রত্যয়, হাতিবাগান নবীনপল্লী, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কাশী বোস লেন, চালতাবাগান সার্বজনীন ডিএল রয় রোড স্ট্রিট, চোরবাগান সার্বজনীন, বেলেঘাটা 33-এর পল্লী, রাজডাঙ্গা নবোদয় সংঘ, হিন্দুস্তান পার্ক সার্বজনীন, সমাজসেবী সংঘ, ত্রিধারা অকাল বোধন, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, আলিপুর সার্বজনীন, বেহালা নূতন দল, বেহালা ফ্রেন্ডস, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক, বরিশা ক্লাব, হরিদেবপুরের 41 পল্লী, নাকতলা উদয়ন সংঘ, সন্তোষপুর লেক পল্লী। এই 24টি বারোয়ারি পুজো যে নামগুলো এখন বললাম, আর একটি যে বনেদি বাড়ির পুজো এবছর লিস্টেড হয়েছে প্রিভিউ শো এর জন্য, সেটি হলো বদনচাঁদ রয় বাড়ির পুজো কলুতলা। তো এই 25খানা টোটাল পুজো এবছরের প্রিভিউ শোতে কিন্তু লিস্টেড হয়েছে। এই প্রসঙ্গেই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাইবো, সেটা হলো এই 18ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর যে প্রিভিউ শোটা অনুষ্ঠিত হতে চলেছে, সেই প্রিভিউ শো এর যদি নির্দিষ্ট পাস আপনাদের কাছে না থাকে, তাহলে দয়া করে এই প্রিভিউ শো চলাকালীন এই পুজো মণ্ডপগুলোর সামনে গিয়ে কর্তৃপক্ষকে আপনারা কোনো রকমভাবে অনুরোধ করবেন না এই পুজো মণ্ডপগুলোতে আপনাদের প্রবেশের জন্য। তার কারণ তাতে কিন্তু সত্যি কথা বলতে বিশৃঙ্খলতা তৈরি হবে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই প্রিভিউ শো নিয়ে কিন্তু যথেষ্ট ঝামেলা তৈরি হয়েছে। সেখানে মানুষজন গেছেন, গিয়ে তাদেরকে ঢোকার জন্য তারা রীতিমতো অনুরোধ করেছেন, এবং এই নিয়ে কিন্তু একটা মানে বচসাও তৈরি হয়েছে। তাই এটা কিন্তু মনে রাখবেন, এই প্রিভিউ শো যেটা অনুষ্ঠিত হতে চলেছে এটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড, এবং এখানে কিন্তু প্রবেশাধিকার রয়েছে একমাত্র তাদের, যাদের কাছে কিন্তু এই প্রিভিউ শো এর জন্য যে নির্দিষ্ট পাস সেটা থাকবে। তাই এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। 22 তারিখের পর 23 তারিখ থেকে তো আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত পুজো মণ্ডপই মোটামুটি শুভ উদ্বোধন হতে শুরু করে দেবে। তাই কটা দিন একটুখানি অপেক্ষা করে যান, এই প্রিভিউ শোটা তাদের জন্যই ছেড়ে দিন যাদের কাছে এই নির্দিষ্ট পাসটা রয়েছে। আরও একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডায় কিন্তু পা দেবেন না। এরকম হয়তো আপনারা বিভিন্ন পোস্ট দেখতে পারবেন যে এই প্রিভিউ শো চলাকালীনই এই পুজো মণ্ডপগুলির মধ্যে বিশেষ কিছু পুজো মণ্ডপ হয়তো কিছু নির্দিষ্ট সময় সবাইকে অ্যালাউ করছে সেখানে ঢোকার জন্য। তো এগুলো কিন্তু প্রোপাগান্ডা হতে পারে। সেই মানে
মেসেজ নিয়ে যদি আপনারা সেখানে যান, গিয়ে দেখলেন হয়তো রিয়েলিটি অন্য কিছু, তাতে কিন্তু কিছুই না একটা ঝামেলার সৃষ্টি হবে। তাই জন্য এই সমস্ত সোশ্যাল প্রোপাগান্ডায় পা না দিয়ে অবশ্যই যদি আপনাদের জানার হয়, কোনো আপডেটস জানার হয়, তাহলে মাসআর্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলোই ফলো করবেন। চলুন এবার আপনাদের যেটা বলছিলাম, মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কিভাবে এই পাস বুক করতে পারবেন। তো চলুন যাওয়া যাক এবার মোবাইল স্ক্রিনে। এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যদি এই MassArt MASSART.in এটা লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে একদম সবার প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন MassArtের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা। এবার এখানে যাওয়ার পরে এই সে প্রিভিউ শোটা যেটা অনুষ্ঠিত হবে সেটার বিভিন্ন রকম ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন, এরকম পরপর যদি নিচে নিচে স্ক্রল করেন। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আসার এখন এই মুহূর্তে এই প্রিভিউ শোয়ের যে পাস সেটা বুক করার জন্য। তো এখানেই দেখুন লেখা রয়েছে প্রিভিউ শো পাস, আর এটা 18 থেকে 22 সেপ্টেম্বর অবধি হবে, সেটাও দেওয়া রয়েছে। তো এই প্রিভিউ পাসে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই ফর প্রিভিউ পাস। তো এই অ্যাপ্লাই ফর প্রিভিউ পাসে যাওয়ার পরে যেটা আপনাদেরকে একটু আগেই বলছিলাম, যে এখানে বেশ কিছু বেসিক ডিটেলস আপনাদের থেকে নেওয়া হবে, যেমন হচ্ছে ফার্স্ট নেম। তো আমি এখানে ফার্স্ট নেম ফিল আপ করে দিলাম, মিডিল নেম আপনারাও আপনাদের অনুযায়ী যা নাম থাকবে সেগুলো ফিল আপ করে দিতে পারবেন। জেন্ডার, আচ্ছা এই পোর্শনটা আপনারা আপনাদের মতন করে দেবেন। ডেট অফ বার্থ আমি জাস্ট একটা র্যান্ডামলি বসাচ্ছি, একটা টেস্টিং পারপাস আপনাদেরকে দেখানোর জন্য একটা র্যান্ডামলি বসিয়ে দিলাম, ধরুন 23 অগস্ট 2000। এবারে এখানে আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে যে আপনারা কোন ন্যাশনালিটি থেকে বিলং করছেন, ইন্ডিয়ান দিলাম। আর অ্যাডিশনাল ইনফরমেশানে স্পেশালি অ্যাভেলদের জন্য এই বক্সটা টিক করতে হবে, সিনিয়র সিটিজেন হলে এই বক্সটা টিক করতে হবে, এবং নেক্সট পেজে চলে গেলেন। নেক্সট পেজে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের থেকে পুরো অ্যাড্রেস ডিটেলস চাওয়া হচ্ছে, যেখানে কান্ট্রি প্রথমেই চুজ করতে হবে ইন্ডিয়া, নিচের দিকে গেলে ইন্ডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কলকাতা, আচ্ছা সিটি টাউন নেমও আমি কলকাতায় দিলাম। পিনকোড আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য 1 2 3 দিচ্ছি, আর তার আগে 7 3 1 4 5 6 7 8, থিঙ্ক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি একটা উদাহরণের জন্য দিলাম। লোকালিটি আমি জাস্ট দিয়ে দিচ্ছি বাগুইহাটি। আচ্ছা, এবারে রোড স্ট্রিট নেম, এগুলো দেখুন কিন্তু রেড স্টার করা রয়েছে, অর্থাৎ এই ফিল্ডগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো আপনারা স্কিপ করতে পারবেন না। তো আমি ABCD রোড দিয়ে দিলাম, জানি না আদৌ ইয়েতে দেবে কি না নেক্সট পেজে। হাউস নাম্বার ধরুন 111 আমি দিয়ে দিলাম। এগুলো দেখুন ম্যান্ডেটারি নয়, তাই জন্য এগুলোকে কিন্তু রেড ফিল্ড দেওয়া নেই, রেড স্টার দেওয়া নেই, এগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এবারে এইখানে কিন্তু আপনাদের থেকে চাওয়া হচ্ছে ফেসবুকের যে লিঙ্ক সেটা, এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের যে লিঙ্ক সেটা, এবং ইউটিউব, লিঙ্কডইন, এক্স প্রোফাইল, এক্স হ্যান্ডেল, এগুলো কিন্তু অপশনাল, এগুলো চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং ওপরে রয়েছে ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট এক্সাম্পলের জন্য এটা আমি দিচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বারে আমি 10 × 9 দিয়ে দেখছি নেবে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10। হোয়াটসঅ্যাপ নাম্বারও 10টা 9 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেটা দিতে বলছে, এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে, এবং এবারে ইনস্টাগ্রাম চাইছে, এখানে ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিলাম। এবারে এগুলো যেহেতু অপশনাল, তো আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। এবারে দেখুন এইখানে প্রফেশনাল ক্যাটাগরি আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি আপনারা স্যালারিড দেন, স্যালারিড দিলে এখানে কিন্তু আপনাদের কাছে আসছে যে আপনারা যে ইন্ডাস্ট্রিতে চাকরি করেন সেই ইন্ডাস্ট্রির আপনাদেরকে দিতে হবে। ধরুন আমি প্রাইভেট দিলাম। এবারে এখানে আছে ইন্ডাস্ট্রি টাইপ, আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে FMCG, হেলথ কেয়ার, কী ধরনের ইন্ডাস্ট্রিতে আপনারা রয়েছেন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমি ধরুন দিলাম সার্ভিস ইন্ডাস্ট্রি। ডেজিগনেশন, সেখানে আপনাদের কি পোস্টে আপনারা চাকরি করছেন সেটা দিতে হবে। তো আমি দিলাম, কি দেবো, আমি ধরুন সাপোজ দিলাম এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট। এবারে আইডি প্রুফ আপলোড, অর্থাৎ এখানে আপলোড ইউর কোম্পানি অর্গানাইজেশন আইডি কার্ড অর ভিজিটিং কার্ড, এই জায়গাটাতে কিন্তু আপনাদের যে কোম্পানির আইডি কার্ড রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে। অর্গানাইজেশন ডিটেলসের মধ্যে আপনার যে অর্গানাইজেশনের সাথে আপনি রয়েছেন তাদের নাম দিতে হবে, তাদের কান্ট্রি, স্টেট, এই সমস্ত যে ডিটেলসগুলো দেখুন এগুলো কিন্তু রেড স্টারে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড, এগুলো কিন্তু আপনারা চাইলেও স্কিপ করতে পারবেন না।
আর এখানে রয়েছে অর্গানাইজেশনের সোশ্যাল মিডিয়া লিঙ্কস, তো এগুলো চাইলে স্কিপেবল, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যদি লিঙ্ক থাকে তাদের দিতে পারবেন। এবং আপনাদের অ্যানুয়াল ইনকাম এখানে ডিক্লেয়ার করতে হবে যে আপনাদের অ্যানুয়াল ইনকাম কত। এবারে দেখুন এই ফিল্ডগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, আমি যদি চাইও আমাকে কিন্তু নেক্সট পেজে যেতে দিচ্ছে না, দেখিয়ে দিচ্ছে যে এই ফিল্ডগুলো কিন্তু আপনি না ফিল আপ করে যেতে পারবেন না। তো আমি আর এর বাইরে মানে গেলাম না, নেক্সট পেজ আর করলাম না, তার কারণ এতগুলো ডিটেলস মানে আমি দিতে চাই না, এই রকম পার্সোনাল ডেটা আমি এখানে ডিক্লেয়ার করতে চাই না। সো মোটামুটি একটা আইডিয়ার জন্য আপনাদেরকে বোঝালাম, এইভাবে আপনারা এই পার্টগুলো ফিল আপ করলে নেক্সট পেজে গিয়ে সাবমিট অপশান পেয়ে যাবেন একদম শেষে। এখন একদম ভিডিওর শেষ অংশে এসে দাঁড়িয়ে আছি, যেখানে আপনাদেরকে বলেছিলাম একটু আগেই যে এবছর যে পাসটা দেওয়া হচ্ছে সেটা কমপ্লিমেন্টারি না ফ্রি, সেই বিষয়ে আমার একটু হলেও সন্দেহ রয়েছে, যেটা একদম ভিডিওর শেষ পোর্শনে গিয়ে আমি আমার কিছু ব্যক্তিগত অভিমত আপনাদেরকে জানাবো। তো এখন সেই উপসংহারটার পালা। তো সত্যি কথা বলতে ফ্রি বা কমপ্লিমেন্টারি এটা আমরা তখনই বুঝি যখন কোনো ট্রানজাকশন হয়, একটা দেওয়া নেওয়ার যখন হয়, তার মাঝখানে যখন কোনো আর্থিক সংযোগ থাকে না, সাধারণত কিন্তু আমরা সেটাকেই ফ্রি বলে থাকি। কিন্তু এক্ষেত্রেও এটা সত্যি যে এই পাসটার জন্য আপনাদের পকেট থেকে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, সেই অর্থে কিন্তু সত্যি এটা ফ্রি। কিন্তু ভেবে দেখুন আজকের 2025-এ আমরা যে ডিজিটালাইজ মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু টাকা পয়সার থেকেও যেটা সব থেকে বেশি দামি আমার মনে হয় সেটা কিন্তু হলো মানুষের ডেটা, যেটা আপনাদের একটু আগেই মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখালাম। এই পাসটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি কি মানে ওখানে নিজেদের ইনপুটস দিতে হচ্ছে একবার ভেবে দেখেছেন? নাম দিতে হচ্ছে, যেটা খুব বেসিক জিনিস, ঠিক আছে। ফোন নাম্বার দিতে হচ্ছে, যেটাও আমি সাম এক্সটেন্ট ধরে নিলাম, ঠিক আছে। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হচ্ছে, সেটাও নয়, ঠিক আছে। ইভেন অ্যাড্রেস দিচ্ছেন, সেখানে অ্যাড্রেসের মধ্যে আপনাদের বাড়ির হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, আপনাদের যে এরিয়ার যে রোডের নাম, আপনাদের পিনকোড, স্টেট, সিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, ইচ অ্যান্ড এভরিথিং। একটা মানুষের এতগুলো ডিটেলস কিন্তু মানে আপনি একটা পাসের জন্য কিন্তু আপনাদের এতগুলো ডিটেলস আপনারা তুলে দিচ্ছেন একটা এমন কোম্পানির হাতে, যার নাম কিন্তু এখনো অবধি মাস আর্টের তরফ থেকেও কিন্তু রিভিল করা হয়নি। প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে কোনো একটি কোম্পানি যারা এবছর এগিয়ে এসেছেন এই প্রিভিউ শোটা অর্গানাইজ করতে, তারাই এই একটা প্রিভিউ শো করতে গেলে তো একটা বিশাল বহুল খরচ সাপেক্ষ বিষয়, তো এই প্রিভিউ শোটা করার জন্য যে খরচটা সেটা তারাই বহন করবেন, এবং তারা কিন্তু তাদেরকে মানে মাস আর্টকে কিন্তু সহযোগিতা করবেন এবছর এই প্রিভিউ শোটা অর্গানাইজ করার জন্য। তো এই কোম্পানির নামটা তারা পরে রিভিল করবেন, তো আমরাও জানি না কোন কোম্পানি। তো এই মুহূর্তে কিন্তু আমরা যখন পাসের জন্য অ্যাপ্লাই করছি, এই থার্ড পার্টি কোম্পানির হাতে কিন্তু আমরা আমাদের লাইফের, আমরা আমাদের জীবনের কিন্তু সমস্ত ডেটা তুলে দিচ্ছি। ইভেন ডেটার এখানেই শেষ নয়, অ্যাড্রেস অবধি বললাম, তারপরে কি দিতে হচ্ছে আপনাদেরকে? আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল লিঙ্ক সেটাও দিতে হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুটো লিঙ্ক দিতে হচ্ছে। আর ওখানে কিছু কিছু জায়গায় দেখবেন রেট মার্কিং করা রয়েছে, মানে রেড স্টার করা রয়েছে, যে বক্সগুলো কিন্তু আপনারা ফিল আপ না করে স্কিপ করেও কিন্তু আবার বেরিয়ে যেতে পারবেন না, যেখানে কিন্তু ম্যান্ডেটারি বক্সের মধ্যে রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে লিঙ্কের যে বক্সটা, যেটা দেখালাম আপনারা লক্ষ্য করেছেন হয়তো, সেটাও কিন্তু ম্যান্ডেটারি বক্সের মধ্যে পড়ছে। চলুন এই অবধিও নয় মেনে নিলাম, এর পরের পেজটাতে যখন আপনারা যাচ্ছেন সেখানে গিয়ে কি থাকছে বলুন তো, একটু মনে করে দেখুন, দেখালাম তো আপনাদের। সেখানে গিয়ে থাকছে আপনার পরিচয়, অর্থাৎ আপনি কোনো অর্গানাইজেশনে কি চাকরি করেন, নাকি আপনি রিটায়ার্ড পারসন, নাকি আপনি স্টুডেন্ট। যদি আপনি চাকরিরত হন, বেতনভুক্ত যদি কর্মচারী হন, সেক্ষেত্রে আপনি কোন অর্গানাইজেশনে চাকরি করেন সেই অর্গানাইজেশনের নাম, তাদের আবার যদি কোনো সোশ্যাল মিডিয়া মানে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্ক, ইভেন আপনার যে অফিসের আই কার্ডটা সেটারও ডকুমেন্টেশন কিন্তু আপনাকে ওখানে আপলোড করতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনাদের মানে স্টুডেন্টের যে আইডি কার্ড, যেটা একটা স্টুডেন্টের প্রুফ, সেটা আপনাকে আপলোড করতে হবে এই থার্ড পার্টির পোর্টালে। আচ্ছা, যদি আপনি রিটায়ার্ড পারসন হন, সেক্ষেত্রেও এরকম অনেক কিছু ম্যান্ডেটারি ক্রাইটেরিয়া মানে ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। তো আমি অত শিক্ষিত নই, আমি একদম বলছি মানে অনেক শিক্ষিত বোদ্ধা মানুষজন তো রয়েছেন এই মাস আর্ট বা এই সমস্ত অর্গানাইজেশনের সাথে। আমি একদম বেসিক লেভেলে একটা প্রশ্ন করতে চাই। আমরা এরকম অনেক জায়গায় দেখেছি যে ক্ষেত্রে ধরুন স্টুডেন্টদের জন্য ফ্রি কোনো একটা বিষয় হয় না, যে এটা স্টুডেন্টদের জন্য ফ্রি বা 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি, তো সেখানে এই ফ্রি আর
কিছু মানুষের জন্য টাকা লাগবে। এই দুটো ক্রাইটেরিয়াকে ভাগ করার জন্য ধরুন স্টুডেন্টের জন্য যেখানে ফ্রি, সেখানে স্টুডেন্টদের আই কার্ড আপলোড করতে বলা হয় বা দেখতে চাওয়া হয় যে তারা কি আদৌ স্টুডেন্ট, তবেই তো না তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। এরকম অনেক সরকারি মিউজিয়াম রয়েছে, এরকম অনেক জায়গা আমরা জানি যেখানে কিন্তু এই মানে ডিফারেন্সটা রয়েছে। কিন্তু এক্ষেত্রে তো এটা ফ্ল্যাট, একজন স্টুডেন্টও সেও যদি সিলেক্টেড হয় মাস আর্টের তরফ থেকে, সেও পাবে ফ্রি অফ কস্ট এই কার্ডটা। এবং একজন রিটায়ার্ড পার্সন বা একজন মানে কর্মচারী, মানে যারা আমরা আমাদের মতন যারা সার্ভিস করি বেতনভুক্ত কর্মচারী, তারাও যদি সিলেক্টেড হন তারাও পাবেন ফ্রি অফ কস্ট। তো যখন স্ল্যাবটা যখন ফ্ল্যাট রাখা হয়েছে, তাহলে আমি আমার এতগুলো ডেটা কি কারণের জন্য একজন থার্ড পার্টি পোর্টালে আপলোড করব? আমি আমার ডেটা ইউজ করার কনসেন্ট কেন আমি একজন থার্ড পার্টিকে দেব? এটা আমার একটা প্রশ্ন। আর পরবর্তীকালে আমার যে এই দেওয়া ডেটাগুলো মিস ইউজ হবে না, তার কি কোনো গ্যারেন্টি কেউ নিতে পারবেন? সেই গ্যারেন্টিও যদি নেওয়া হয়, তারপরেও তো অনেক ক্ষেত্রে অনেকভাবে মিস ইউজ হতে পারে। তো আমি আপনাদেরকে বললাম না এতক্ষণ যে সত্যি কথা বলতে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি না, এখানে কিন্তু আর আগ্নেয়াস্ত্র দিয়ে লড়াই করতে লাগে না, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা কিন্তু ডিজিটাল রিভলিউশন, যতটা আশীর্বাদ ততটাই অভিশাপ। তো সেক্ষেত্রে আজকের মানে এটা আমি প্রেস কনফারেন্সেই শুনলাম, যে অর্গানাইজেশন মানে মাস আর্ট যারা করছেন এটা, তো তাদের সমীক্ষা অনুযায়ী তারাও কোনো না কোনো সরকারি জায়গা থেকেই সমীক্ষাটা পেয়েছেন অবশ্যই। তো প্রায় 3 কোটি মানুষ তাদের সমীক্ষা অনুযায়ী বলছেন 30 মিলিয়ন লোক বা 3 কোটি মানুষ কিন্তু দুর্গাপুজোর সময় কলকাতার রাস্তায় ক্রাউড গ্যাদারিং করেন। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন এই 3 কোটি মানুষের মধ্যে মিনিমাম 1 লাখ 2 লাখ লোক তো এই পাসের জন্য অ্যাপ্লাই করবেই, সেখান থেকে পাস দেওয়া হবে লিমিটেড কিছু লোককে। তো বাকি এই রেস্ট অফ পিপল যে মানুষগুলো, তাদের ডেটা, তাদের সর্বস্ব ডেটা যেটা তুলে দিচ্ছে এই কোম্পানির হাতে, এই ডেটাটার কি কোনো সিকিউরিটি রয়েছে না? আর সত্যি কথা বলতে যারা আইটি ফার্মে রয়েছেন বা যারা ডেটা নিয়ে কাজ করেন না, আমি নিজেও একজন মানে আমি এমন একটি অর্গানাইজেশনে যুক্ত রয়েছি যেটা মানে কিছু কোম্পানি প্রোটোকলের জন্য বলা যাবে না। আমি বেসিক্যালি একটা রিসার্চ কোম্পানির সাথে রয়েছি, যেখানে আমাকে প্রত্যেক দিন না এরকম মানে লাখ লাখ ডেটা সেটের ওপর কাজ করতে হয়। তাই আজকের ডেটে দাঁড়িয়ে আমি খুব ভালো মতন বুঝি, হ্যাঁ, যে একটা মানুষের জীবনে কিন্তু এই ডেটার কতটা দাম। আপনার এই যে ফোন নাম্বারটা ইউজ করছেন না, এটা আপনার কাছে কিন্তু শুধুমাত্র একটা 10 ডিজিটের হ্যাঁ মোবাইল নাম্বারই হতে পারে, কিন্তু উল্টো দিকের একটা মানুষের কাছে কিন্তু এটা 1 কোটি টাকার সমান হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ডেটা কিন্তু এত ইম্পর্টেন্ট। তো কেউ কি গ্যারান্টি দিতে পারছে যে পরবর্তীকালে এই ডেটা ট্যাম্পারিং হবে না কোনোভাবে? ডোন্ট নো না। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত ছিল। তাই এই নিরিখে যদি আমি বলি, তাহলে আমার মনে হয় না এই পাসটা কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। তার কারণ টাকা পয়সার থেকেও কিন্তু অনেক দামি জিনিস যেটা হচ্ছে একটা মানুষের ডেটা। তো এত কিছু ডেটার মাধ্যমে এই পাস সংগ্রহ করা, আমার ব্যক্তিগতভাবে, আমি কিন্তু কোনো রকম নেগেটিভ কিছু বলছি না, একদমই মানে আপনারা অন্যভাবে জিনিসটাকে নেবেন না, কোনো নেগেটিভ কিছু বলছি না। হয়তো এই ডেটার অন্যভাবে ইমপ্লিমেন্টেশন হতে পারে, ঠিক আছে? তো জানি না এই ডেটাটা নিয়ে তারা কি কাজে লাগাবে বা কি করবে, কিন্তু যার ডেটা নিচ্ছে তাদেরকে অন্তত এই জিনিসটা বলাটা উচিত যে এই ডেটাটা নিয়ে আমরা ফিউচারে এই ধরনের কাজে লাগাতে পারি। তো জানি না এই বিষয়গুলো নিয়ে আমার একটুখানি, আমি একটু সত্যি সন্দিহান রয়েছি, বা বলতে পারেন আমি আজকের সমাজে সত্যি একটু ভীতু। তার কারণ আমি রিয়েলিটির জগতে কাজ করছি, তো আমি নিজে ডেটা সেটের ওপর প্রত্যেকদিন লাখ লাখ ডেটা সেটের ওপর কাজ করি, তাই বিষয়গুলো আমি একটু হলেও জানি। আর যারা হয়তো আইটি ফার্ম বা এরকম বিভিন্ন রিসার্চ কোম্পানির সাথে রয়েছেন, তারা কিছুটা হলেও হয়তো আমার কথাটা রিলেট করতে পারবেন যে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের এই ডেটাটা কতটা দামি। 1000-2000 টাকার থেকেও কিন্তু অনেক দামি এই ডেটাগুলো, যেগুলো যদি একবার চলে যায়, একবার যদি টেম্পারিং হওয়া শুরু হয় না, তো কিচ্ছু করা যাবে না। তো একদম উপসংহারে এটাই বলতে চাইবো যে যাদের পাস সংগ্রহ করার তারা অবশ্যই করুন। আমি খারাপ কিছু বলছি না, তবে এত কিছু ডিটেলস দিয়ে আমি পারবো না পাস সংগ্রহ করতে, তাই আমি পাস সংগ্রহ করলাম না। তবে আমার মনে হলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বলা উচিত। আর আমি কোনো বছরই পাস সংগ্রহ রকম নেগেটিভ কথা বলবো না। মাস আর্ট যেটা করছেন অবশ্যই তাদেরকে কুর্নিশ জানাতে হয়, তার কারণ আমাদের কলকাতার এত বড় একটা কালচার, এত বড় একটা ফেস্টিভ্যাল, দুর্গা আর্ট ফেস্টিভ্যাল যেটাকে বলছেন ওনারা, ওনাদের জন্যই কিন্তু আজকের এত বাইরে বাইরে বিদেশের মাটিতেও কিন্তু এই ফেস্টিভ্যালটা গেছে। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কলকাতার কিন্তু দুর্গাপুজো আছে। তো সেই জিনিসটার জন্য তো মাস আর্টকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়, নো ডাউট। কিন্তু কোনো একটা জায়গা থেকে আমি এই এই এত এত ডেটা দেওয়ার মাধ্যমে যে এই পাস সংগ্রহ, এই বিষয়টাতে আমার একটুখানি
মানে লাগলো, সেই জন্যই আমি আপনাদেরকে বললাম। এবারে আপনারা নিঃসন্দেহে, আপনারা অনেক বিচক্ষণ মানুষ যারা ওপারে বসে এখন ভিডিওটা দেখছেন, তো আপনাদের চিন্তা ভাবনায় যদি মনে হয় আপনারা নিঃসন্দেহে পাস সংগ্রহ করতে পারেন, কিন্তু আমি আপাতত এই পাস সংগ্রহ করছি না, এটাই একটা বলার ছিল। আর যাই হোক, ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেল, ভেবেছিলাম একদম ছোট্ট করে ভিডিওটা বানাবো, তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই যে প্রিভিউ শো হতে চলেছে কলকাতায়, যেটা আপনাদেরকে বললাম, যার অর্গানাইজড বাই মাস আর্ট এবং ইউনেস্কো এবং আমাদের রাজ্য সরকার, তো এই পুরো বিষয়ক যে মানে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, প্রেস কনফারেন্স থেকে যে মেন ভাইটাল পয়েন্টগুলো উঠেছে সেগুলো মোটামুটি সবই বলার চেষ্টা করলাম। তবে যদি কিছু পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আমার মতন করে রিপ্লাই করার চেষ্টা করব। আর একদম অবশেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা একটু হলে ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের মনে হয় ভিডিওটা আরো 5 জনের কাছে যাওয়া উচিত, তাহলে আপনাদের হাতেই রয়েছে ওই শেয়ার বাটন, যেটা বলছিলাম। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন ভিডিওটা। আর একদম অবশেষে, যদি আমাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি উৎসাহ পাই, এই আর কি। যাই হোক, আমার কোনো কথা আমি কাউকে কিন্তু কোনো রকমভাবে হার্ট করে বলতে চাইনি, বা আমি কোনো রকম মানে যেটা হয় না, নেতিবাচক মন্তব্য করতে চাইনি। আমি আমার পুরোপুরি ব্যক্তিগত অভিমতের উপর মানে ভরসা নির্ভর করেই এই ভিডিওটা বানালাম। তবে তারপরে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।